প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, নিরাপদে আছো। করোনার এই পরিস্থিতিতে বাস্তবিক অর্থে আমরা কেউই ভালো নেই। পৃথিবীর সবাই যখন ভালো থাকে না, তখন আমরা একা একা ভালো থাকতে পারি না। বলা হচ্ছে নিরাপদে থাকার জন্যে, ঘরে বসে থাকার জন্যে। ঘরে বসে থাকলেও মানুষ কি ভালো থাকতে পারে? পুরো পৃথিবীর সকলের চিন্তায় চলে আসে। আমাদের আশেপাশে লোকজন অসুস্থ হচ্ছে, মারা যাচ্ছে, এগুলো আমাদের দেখতে হচ্ছে, শুনতে হচ্ছে। তার মধ্য থেকেও আমাদেরকে কাজ চালিয়ে যেতে হচ্ছে। কাজ চালিয়ে যেতেই হবে, কাজ তো থেমে থাকতে পারে না। তো যাই হোক, অনলাইন ক্লাসের নিয়মিত আয়োজনে আমি আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি অনন্যা চৌধুরী, প্রভাষক দর্শন, নেত্রকোনা সরকারি কলেজ, নেত্রকোনা। আজ আমরা সহানুমান নিয়ে আলোচনা করব। সহানুমান প্রথমেই আমরা একটা উদাহরণ দিয়ে নিই। গত ক্লাসে আমি সহানুমানের একটা ধারণা দিয়েছিলাম। আজ মূলত আমি সহানুমানের অনুপপত্তিগুলো নিয়ে আলোচনা করব। তো তারপরও আমি সহানুমানের একটু ধারণা দিয়ে নিচ্ছি। সকল মানুষ হয় মরণশীল, নিচে দিই, হয় একজন মানুষ। সুতরাং করিম হয় মরণশীল। এটি একটি সহানুমানের উদাহরণ। যে সহানুমান একটি মাধ্যম অনুমান। একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। আমরা জানি প্রতিটি সহানুমানে 3টি পদ থাকবে, 3টি যুক্তিবাক্য থাকবে, প্রত্যেকটি পদ 2বার করে ব্যবহৃত হবে। আমি সেই অংশগুলি একটু চিহ্নিত করে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি কমেন্টে জানাও যে তোমাদের কোন অংশে সমস্যা, কোন অংশের ক্লাস নিলে সুবিধে হয়, তাহলে আমার জন্যও সুবিধে হয়। যে অংশটা তোমাদের ঘাটতি পড়ে গেছে, আমি সেই অংশের ক্লাসটা নিতে পারি। এটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, আমরা গতদিন বলেছিলাম। এটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য। অপ্রধান আশ্রয় বাক্য, এটা হচ্ছে সিদ্ধান্ত। তো সিদ্ধান্তের বিধেয় পদ, এটাকে প্রধান পদ বলে আমি গতদিন বলেছি। সিদ্ধান্তের বিধেয় পদকে প্রধান পদ বলা হচ্ছে, বিধেয় পদ প্রেডিকেট। সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে উদ্দেশ্য পদই বলা হচ্ছে। এই পদগুলি কোথায় আছে? এটা এখানে আছে, এটা এখানে আছে। মানুষ,
সকল মানুষ একজন মানুষ। মানুষ পদটা হচ্ছে মিডল টার্ম বা হেতু পদ। আমি তিনটা পদকে চিহ্নিত করে দেখালাম। বিধেয় পদ, বিধেয় পদ, উদ্দেশ্য পদ, উদ্দেশ্য পদ, মধ্যপদ, মধ্যপদ। তো কি পেলাম? তিনটা যুক্তি বাক্য, তিনটা পদ, প্রত্যেকটা পদ দুইবার করে ব্যবহৃত হচ্ছে। যখন আমরা নিয়মগুলি না মানি তখন কিছু সমস্যা তৈরি হয়। আমরা অনেক সময়ই অনেক মানুষকে অনেক উদাহরণ দিতে শুনি, যখন যুক্তিবিদ্যা ঠিক এই অংশগুলি না জানার জন্যে মানুষ অনেক উদাহরণ দিয়ে দেন। যেমন মুরগি পোকা খায়, মানুষ মুরগি খায়, সুতরাং মানুষ পোকা খায়। টেবিলের চার পা, গরুর চার পা, সুতরাং গরু হয় টেবিল অথবা টেবিল হয় গরু। এমন অনেক ভ্রান্তি আমরা পাই। এই ভ্রান্তিগুলি না যেন হয়, এই জন্য আজ আমি সহানুমানের অনুপপত্তিগুলি নিয়ে আলোচনা করব। অনুপপত্তি বা দোষ বা ত্রুটি, কি দোষ হলে কি ধরনের সমস্যা তৈরি হয়, বা কোন প্রকার দোষের জন্য কোন ধরনের সমস্যাটা তৈরি হয়, আমরা কেন এরকম বাক্যগুলি বা যুক্তির ধারণাগুলি হতে দেখি। সবাই তিনটি বাক্যই তৈরি করে, সেগুলো কেন হয়? প্রথমেই আমরা দেখি বাক্যগুলি আকারগতভাবে সত্য তৈরি করে। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই সিদ্ধান্তগুলো বস্তুগতভাবে সত্য হয় না। তো অনুমানের নিয়ম অনুযায়ী কোনো যুক্তিকে দাঁড় করাতে গেলে তার আকারগত এবং বস্তুগত উভয় সত্যতারই প্রয়োজন রয়েছে। এখন আমি যাব সাধারণ নিয়ম, সহানুমানের প্রথম নিয়ম। প্রথম নিয়মটি কি? তিনটি এবং তিনটি পদই থাকবে, এর কম বা বেশি হওয়া যাবে। একবারে প্রথম নিয়ম। কয়টি পদ থাকবে একটি সহানুমানে? তিনটি পদ থাকবে। এস পি এম বা পি এস এম, যেভাবে বলি পি এস এম, এস পি এম, যেভাবে বলি। যখন আমি বাক্য গঠন করব, যুক্তি বাক্য গঠন করব, তখন আমি তো অবশ্যই নিয়ম অনুযায়ী যুক্তি বাক্য গঠন করব। একটি উদ্দেশ্য, একটি বিধেয় থাকবে, একটি সংযোজক থাকবে, সেটা স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপক যাই হোক। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই তিনটি পদই থাকবে, একটি পদ দুইবারই ব্যবহার করতে হবে। তিনটি যুক্তি বাক্য থাকবে, এটা নিয়েও আমি আলোচনা করছি। তো প্রথমে কি বললাম? যদি তিনটি পদ না থাকে, পদ বেশি কম, তাহলে কি সমস্যাটা তৈরি? আমরা একটু দেখে নিই। আমি একটা উদাহরণ দিব। প্রথম নিয়ম, 1 নম্বর নিয়ম, যে ভুলটা সাধারণত সবাই করে, বেশিরভাগ মানুষ, যুক্তিবিদ্যার বাইরের লোকজন যারা কথা বলে, তারা যে সমস্যাটা তৈরি করে, সেটা হচ্ছে প্রথমেই মনে রাখতে হবে তিনটি পদ থাকবে এবং প্রত্যেকটা পদ দুইবার করে ব্যবহৃত হবে। যদি এর অনুপপত্তি হয়, তিনটি পদ না থাকে, তখন কি হবে? দুইটি পদ হলে সিদ্ধান্ত অনুমিত হবে না। তিনের বেশি, 4টি পদ, যদি 1 নম্বর নিয়ম লঙ্ঘন করা হয়, তাহলে চতুষ্পদী অনুপপত্তির সৃষ্টি হয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি চতুষ্পদী ও চতুষ্পদী অনুপপত্তি। আমরা যুক্তিবিদ্যার স্টুডেন্ট, অনুপপত্তি শব্দটার সাথে পরিচিত। অনুপপত্তি হচ্ছে দোষ বা ত্রুটি, দোষ বা ত্রুটি অনুপপত্তি শব্দের অর্থ। চতুষ্পদী অনুপপত্তি কি বলা হচ্ছে? চতুষ্পদ মানে 4টি পদ, তিনটার বেশি হয়ে যায়। তিনটার বেশি হয়ে গেলে কি হয়? আমরা একটা উদাহরণ দিতে পারি।
বইয়ের মতো করে দিব। যা কিছু দিতে পারো, ঈশ্বর হয় মানুষের সৃষ্টিকর্তা। মানুষ হয় পাপের সৃষ্টিকর্তা। ঈশ্বর হয় মানুষের সৃষ্টিকর্তা, মানুষ হয় পাপের সৃষ্টিকর্তা। সুতরাং কি হবে? ঈশ্বর হয় পাপের সৃষ্টিকর্তা, কারণ ঈশ্বর হয় মানুষের সৃষ্টিকর্তা, মানুষ হয় পাপের সৃষ্টিকর্তা, তাই ঈশ্বর হয় পাপের সৃষ্টিকর্তা। কি হলো? আমি দেখি বিধেয় পদ, উদ্দেশ্য পদ। যখন কোনো সহানুমান গঠিত হয় না, বলে সহানুমানের আরেক নাম ন্যায় অনুমান, তখন সে বিভিন্ন সমস্যা তৈরি করে ফেলে। পাপের সৃষ্টিকর্তা, নিয়ম অনুযায়ী আমাদের এই শব্দটা প্রথমেই থাকার কথা ছিল, সেটাও এখানে নেই। আমরা পেলাম পাপের সৃষ্টিকর্তা, ঈশ্বরকে পেলাম, এখানে ঈশ্বরকে পেলাম। এখন দেখো এখানে মানুষ, আর এখানে হচ্ছে মানুষের সৃষ্টিকর্তা। এক পদ হচ্ছে মানুষ, আরেকটি পদ হচ্ছে মানুষের সৃষ্টিকর্তা। আমরা কয়টা পদ পেলাম? 4টা পদ পেলাম। পদ পেলাম। আমরা কিন্তু 3টি পদ পাইনি। নিয়ম অনুযায়ী প্রত্যেকটি পদের 2বার করে ব্যবহার হওয়ার কথা। যেহেতু আমরা 3টি পদ পাইনি, সেজন্য প্রত্যেকটা পদকে আমরা 2বার ব্যবহার করতে পারিনি। হয় মানুষ শব্দটাকে 2বার ব্যবহার করা উচিত ছিল, অথবা মানুষের সৃষ্টিকর্তাকে 2বার ব্যবহার করা দরকার ছিল, তাই তো? কিন্তু এটা আমরা পাই। যদি আমি এটাকে অন্যরকম করে করতাম, তাহলে কি আসতো? যদি আমি পাপের সৃষ্টিকর্তা না নিতাম, তাহলে কি নিতে পারতাম? আমি ঈশ্বর হয় মানুষ নিতে পারতাম, অথবা মানুষ হয় ঈশ্বর নিতে পারতাম। বস্তুগতভাবে ঠিক নেই। ঈশ্বর পাপের সৃষ্টিকর্তা না, পাপের সৃষ্টিকর্তা মানুষ, আমরা জানি। বস্তুগতভাবে সে ঠিক নেই। এবং সেই সাথে আমরা যে সমস্যা তৈরি করছি, 4টি পদ হওয়াতে আমরা তাকে একটি সহানুমান বলতেই পারছি না, কারণ সে প্রথম নিয়মটাই লঙ্ঘন করেছে। এবং এই চতুষ্পদী অনুপপত্তিটাই আমরা সাধারণ মানুষের মধ্যে বলতে শুনি। যদি আমরা এর ব্যাখ্যাটা ভালো জানি, তাহলে যখন আমাদেরকে কেউ বলবে, তখন আমরা অবশ্যই তার উত্তর দিতে পারবো যে প্রত্যেকটা অনুমানে 3টা পদ থাকবে এবং একটা পদ 2বার করে ব্যবহার হবে। 3টা পদই থাকবে, 3টার বেশি হওয়া যাবে না। 4টা হয়ে গেলেই চতুষ্পদী অনুপপত্তি হবে। কারণ 4টা পদ দ্বারা সহানুমান গঠিত হয় না, সহানুমানকে গঠন করা যায় না। এবার আমরা দেখি কয়টি যুক্তি বাক্য থাকবে। 3টি যুক্তি বাক্য থাকবে। 3টি যুক্তি বাক্য না হলে সেটা তো অবশ্যই সহানুমান হবে না। এটা হচ্ছে 2 নাম্বার নিয়ম। তো 2 নাম্বার নিয়ম কি? একটি সহানুমানে 3টি যুক্তি বাক্য থাকবে। কয়টি যুক্তি বাক্য থাকবে? 3টি যুক্তি বাক্য থাকবে। তো 3টি যুক্তি বাক্য না হলে সেটা সহানুমান বা ন্যায় অনুমান হবে না। এটা হচ্ছে 2 নাম্বার নিয়ম। 3 নাম্বার নিয়মটা হচ্ছে সহানুমানে আশ্রয় বাক্য দুটির মধ্যে মধ্যপদকে একবার ব্যক্ত হতে হবে।
সহানুমানে যে আশ্রয় বাক্য থাকবে সেখানে মধ্যপদকে অবশ্যই একবার ব্যাপ্য হতে হবে। আমি যখন প্রথম উদাহরণ দিয়েছিলাম, সকল মানুষ হয় মরণশীল, করিম হয় একজন মানুষ, সুতরাং করিম হয় মরণশীল। সেখানে কি ছিল? মানুষ পদ ছিল, মনে করতে চেষ্টা করো বা খাতায় লিখে রেখেছো। মানুষ পদটি ছিল মধ্যপদ। তো আমি প্রথম বাক্যটাই দিয়েছিলাম এ বাক্য। তো সেই অনুযায়ী এ বাক্যের প্রথম উদ্দেশ্যপদ সবসময় এ বাক্যের উদ্দেশ্যপদ সবসময় ব্যাপ্য হবে, বিধেয় পদ অব্যপ্য হবে। এবার আমি 3 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব। সহানুমানে মধ্যপদকে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে। যদি মধ্যপদ একবার ব্যাপ্য না হয় তাহলে কি হতে পারে? আমরা একটা উদাহরণ দিই। সকল দার্শনিক হয় বিদ্বান। সকল কবি হয় বিদ্বান। সুতরাং সকল কবি হয় দার্শনিক। সকল কবি হয় দার্শনিক। আমরা এই অংশগুলি দেখতে পাই। তো কি হচ্ছে এখানে? 3টি বাক্য আছে, সে নিয়ম মেনেছে, 3টি পদ, একটি পদ 2 বার করে ব্যবহৃত হয়েছে, সে এই নিয়মটাও মেনেছে। এখন আমরা একটু দেখি। আমরা জানি সকল কবি দার্শনিক নয়, বস্তুগতভাবে সিদ্ধান্তের বাক্যটি সত্য নয়। যেহেতু সত্য নয়, এবার আমি দেখি এই পদটি প্রধান আশ্রয় বাক্যে আছে, সেটাও মেনেছে। প্রত্যেকটা বাক্য হচ্ছে এ বাক্য। আমরা 3য় অধ্যায়ে পড়েছি এ বাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য হবে, বিধেয় পদ অব্যাপ্য হবে। এ বাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। কারণ আমরা কি জানি? ব্যাপ্য হচ্ছে সেই অংশটা যদি তার সমগ্র অংশ নেওয়া হয়। এখানে সকল দার্শনিকদের সমগ্র অংশকে নেওয়া হয়েছে, কিন্তু বিদ্বানের সমগ্র অংশ নেওয়া হয়নি, কারণ দার্শনিকদের বাইরেও বিদ্বান ব্যক্তি রয়েছেন। সকল কবি হয় বিদ্বান, সকল কবি বিদ্বান, এটাও সত্য বাক্য, বস্তুগতভাবে সত্য। এখন আমরা দেখি, যদি সকল দার্শনিক আমরা নিলাম, সকল কবি উদ্দেশ্যপদ, তাহলে আমি সাবজেক্ট প্রেডিকেট পেলাম। এটা প্রেডিকেট, এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট। এখন দেখি আমি এই যে মধ্যপদ মিডল টার্মকে পেলাম, এই মধ্যপদটা কি হলো? এখানে এ বাক্যের বিধেয় পদ হলো 2 বারই এ বাক্যের বিধেয় পদ হওয়াতে সে অব্যপ্য পদ হলো। কিন্তু নিয়ম কি বলছে? আমার 3 নম্বর নিয়ম বলছে মধ্যপদকে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে, অব্যাপ্য হওয়া যাবে না। তার মানে সে নিয়ম মানছে না। আমাদের সবগুলো নিয়ম যদি আমরা ঠিক রেখে কাজ করি তাহলে আমাদের ত্রুটি হবে না, কিন্তু নিয়মগুলি যদি আমাদের মাথায় না থাকে তাহলে যদি আমরা কাজ করি তাহলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। এই উদাহরণটিতে আমাদের মধ্যপদ ব্যাপ্য হয়নি, অর্থাৎ 3য় নিয়মে লঙ্ঘন করেছে। তাহলে এর ত্রুটির নাম কি হবে?
অব্যপ্য মধ্যপদ জনিত ত্রুটি। কি হবে অনুপপত্তিটার নাম? এই অনুপপত্তিটার নাম হবে অব্যপ্য মধ্যপদ অব্যপ্য মধ্যপদ জনিত ত্রুটি বা জনিত অনুপপত্তি। এবার আমি চতুর্থ নিয়মে চলে যাব। কোন পদ আশ্রয় বাক্যে অব্যপ্য হলে সিদ্ধান্তে সে ব্যপ্য হতে পারবে। যদি সে আশ্রয় বাক্যে অব্যপ্য হয় তাহলে সিদ্ধান্তে সে ব্যপ্য হতে পারবে না। আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। সকল মানুষ হয় জীব, কোন কুকুর নয় মানুষ, সুতরাং কোন কুকুর নয় জীব। আমরা আবারও দেখতে পেলাম সিদ্ধান্তের বস্তুগত সত্যতা নেই, যদিও আকারগতভাবে যুক্তি বাক্য গঠিত হয়েছে। তাহলে কি দেখতে পাচ্ছি আমি? সকল মানুষ জীব, কোনো কুকুর মানুষ নয়, সুতরাং কোনো কুকুর জীব নয়। অবৈধ পি এস এস ই এন প্রধান পদ অবৈধভাবে ব্যবহৃত হয়েছে। কোনো কুকুর, সকল মানুষ হয় জীব, কোনো কুকুর নয় মানুষ, সুতরাং কোনো কুকুর নয় জীব। আমরা কি বলেছিলাম? আমাদের 4 নাম্বার নিয়ম, যদি অব্যপ্য হয় তাহলে সে সিদ্ধান্তে ব্যপ্য হতে পারবে না। এখানে জীব পদটি অব্যপ্য। কেন অব্যপ্য? এই হচ্ছে এ বাক্য। এ বাক্যের আমরা নিয়ম জানি, এ বাক্যের বিধেয় পদ অব্যপ্য, কিন্তু আমরা সিদ্ধান্ত দেখতে পাচ্ছি ই বাক্য। ই বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদই ব্যপ্য। যেহেতু ই বাক্যের উদ্দেশ্য বিধেয় উভয় পদ ব্যপ্য হয়, সেহেতু এখানে জীব ব্যপ্য হয়ে গেছে। কারণ কুকুর সম্পর্কে জীবকে, সকল জীবকে, যদিও বস্তুগতভাবে সত্য নয়, আমি আবার বলে দিচ্ছি, এখানে অস্বীকার করা হচ্ছে। আমরা জানি ই বাক্যের উদ্দেশ্য বিধেয় উভয় পদই ব্যপ্য, কারণ সকল বিষয়কে এখানে যতটুকু থাকে তার পুরো অংশটাকে অস্বীকার করা হয়। যেমন এখানে কোনো মানুষ নয় কুকুর, এটা একটি ই বাক্য। এখানে অস্বীকার করা হচ্ছে কোনো মানুষকেই কুকুর সম্পর্কে অস্বীকার করা হচ্ছে, যে কোনো মানুষের দ্বারা কুকুর হওয়া সম্ভব নয়। যদি এমন তো কোনো মানুষ নয় কুকুর, কোনো মানুষেরও কুকুর হওয়া সম্ভব নয়। উভয় পদই ব্যপ্য। যেহেতু উভয় পদ ব্যপ্য, এখানে সিদ্ধান্তে জীব অব্যপ্য পদ সিদ্ধান্তে এসে এই বাক্যের বিধেয় হওয়াতে সে ব্যপ্য হয়ে গেল। তো এর অনুপপত্তিটার নাম কি হবে? অব্যপ্য প্রধান পদ জনিত অনুপপত্তি বা অবৈধ প্রধান পদ জনিত অনুপপত্তি। যদি চতুর্থ নিয়ম লঙ্ঘন করা হয় তবে আরেকটি অনুপপত্তি তৈরি হয়, সেটা হচ্ছে অবৈধ অপ্রধান পদ। সেটা কি হতে পারে দেখি আমরা।
আরেকটি উদাহরণ নেই। কোনো মানুষ নয় চতুষ্পদ। সকল মানুষ হয় জীব। সকল মানুষ হয় জীব, সুতরাং সুতরাং লিখে দেই কোনো মানুষ নয় জীব। আমাদের কি ছিল? কোনো সরি বাক্যটি হয়নি, কোনো জীব নয়। বোর্ডে লিখতে গেলে তো খুব সমস্যা। জীব, কোনো মানুষ নয় চতুষ্পদ। সকল মানুষ হয় জীব, সুতরাং কোনো জীব নয় চতুষ্পদ। কোনো মানুষ নয় চতুষ্পদ, সকল মানুষ হয় জীব, সুতরাং কোনো জীব নয় চতুষ্পদ। আমরা আবারও আগের মতোই দেখতে পাচ্ছি যে এখানে সিদ্ধান্তের বস্তুগত সত্যতা নেই। আবার দেখি আমরা, এখানে চতুষ্পদ, বিধেয়, বিধেয়, জীব হচ্ছে উদ্দেশ্য, এখানে জীব উদ্দেশ্য, এটা হচ্ছে মধ্যপদ, এটা হচ্ছে মধ্যপদ। অপ্রধান আশ্রয় বাক্য সকল মানুষ হয় জীব, এটা একটি এ বাক্য। এ বাক্যের বিধেয় পদ হচ্ছে অব্যক্ত। সকল মানুষ হয় জীব, এই জীব হচ্ছে অব্যক্ত, কারণ আমরা জানি শুধু মানুষই জীব না, মানুষ ছাড়াও আরো অনেক প্রাণী আছে যারা জীবের মধ্যে পড়ে, তাই জীবের পুরো অংশটাকে নেওয়া হয়নি, মানুষের সকল মানুষ বলাতে পুরো অংশটা নেওয়া হয়েছে। এখানে অপ্রধান পদটা হচ্ছে অব্যক্ত পদ, কিন্তু সিদ্ধান্ত এটা একটা ই বাক্য। সিদ্ধান্ত ই বাক্য হওয়াতে এইখানে জীবকে ব্যাপ্য করে ফেলা হয়েছে। যেহেতু জীবকে এখানে ব্যাপ্য করে ফেলা হয়েছে, তার মানে অপ্রধান পদকে সিদ্ধান্তে এসে অব্যপ্য পদকে ব্যাপ্য করে ফেলা হয়েছে। কি আসবে? অবৈধ অপ্রধান পদ বা অব্যপ্য অপ্রধান পদ জনিত অনুপপত্তি। অবৈধ অপ্রধান পদ জনিত অনুপপত্তি অথবা অব্যপ্য অপ্রধান পদ জনিত অনুপপত্তি। তো আমাদের 4টা নিয়ম চলে গেল। এবার আমরা 5 নম্বর নিয়ম দেখি। দুটি আশ্রয় বাক্য যদি নৈর্থক হয় তাহলে সেখান থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না। দুটি আশ্রয় বাক্য যদি নৈর্থক বাক্য হয় তাহলে সেখান থেকে কখনো সিদ্ধান্ত পাওয়া যায় না, কিন্তু একটা আশ্রয় বাক্য যদি সদর্থক থাকে তবেই সিদ্ধান্ত পাওয়া যায়। কোনো সৎ নয় কোনো অসৎ নয়, দিই আমরা আদৃত, কোনো অসৎ নয় সমাদৃত, সুতরাং সে মাথা ডিস্টার্ব করছে, সে নয়
বা সে হয় সমাদৃত, ও দুটি কি বললাম আমরা নিয়ম বলেছি, দুটি নৈর্থক যুক্তিবাক্য। সে নয় সমাদৃত, সুতরাং সে নয় সৎ। আমরা এমন করে বাক্য গঠন করে ফেলি। যদি দেখি কোনো অসৎ নয় সমাদৃত, কোনো অসৎ ব্যক্তিকে সমাদর করা হচ্ছে না, সে নয় সমাদৃত, তাকে সমাদর করা হচ্ছে না, সুতরাং সে সৎ নয়, এটা তো হতে পারে না। তো যদি বলি যে সে হয় সৎ, যদি সে সৎ হয় তাহলে তাকে সমাদর করা হবে, সে হয় সৎ। যেহেতু নয় বললো, দুটি নেতিবাচক বাক্য সিদ্ধান্ত দিতে পারে না, মূল কথাটা হচ্ছে এরকম। এখানে দুটি নেতিবাচক বাক্য আসলো, কোনো সৎ নয় সমাদৃত, সে নয় সৎ, সুতরাং সে নয় সমাদৃত, সুতরাং সে নয় সৎ। সে সমাদৃত না হলে যে সে সৎ নয় এমন তো না, সে অন্য কিছুও হতে পারে। যাই হোক, আমরা এর বিস্তারিত ব্যাখ্যা পরে আবার দিব। আমি আরেকটু সংক্ষেপে দ্রুত নিয়ে চলে যাচ্ছি। আশ্রয় বাক্য নৈর্থক হলে সিদ্ধান্ত নৈর্থক হবে। যদি একটি আশ্রয় বাক্য নৈর্থক হয় তবে তার সিদ্ধান্ত অবশ্যই নৈর্থক হবে। সকল মানুষ হয় মরণশীল, কোনো কুকুর নয়, সকল মানুষ হয় মরণশীল, কোনো কুকুর নয়। আমরা 5 নম্বর নিয়মে গেলাম। 6 নম্বর নিয়ম হচ্ছে, যদি একটি আশ্রয় বাক্য নৈর্থক হয় তবে সিদ্ধান্ত নৈর্থক হবে। সুতরাং কোনো কুকুর নয় মানুষ। যেহেতু একটি আশ্রয় বাক্য আমাদের নৈর্থক ছিল, সেজন্য সিদ্ধান্ত নৈর্থক হলো। একটি আশ্রয় বাক্যের উপর একটি সিদ্ধান্ত নির্ভর করলো, বিপরীত ক্রমে কিন্তু না। একটি সদর্থক বাক্য হলে সিদ্ধান্ত সদর্থক হতে পারে। এবার আমরা একটু দেখি, কিন্তু একটি যদি আশ্রয় বাক্য সদর্থক হয় তাহলে একটি আশ্রয় বাক্য তো নৈর্থক হয়। এবার আমরা যদি এই বাক্যটাকে একটু ঘুরিয়ে দেখি তাহলে কি আসে। এখানে আমাদের একটি আশ্রয় বাক্য ছিল নৈর্থক, এই জন্য সিদ্ধান্ত হলো নৈর্থক। এবার আমরা দেখি, সকল মানুষ হয় মরণশীল, কোনো কুকুর নয় মানুষ। যাই হোক, এখানে বিদ্যুৎ চলে গেছে, আমি আসলে বুঝতে পারছি না পরিবেশটা কি হচ্ছে, একটু এলোমেলো হয়ে গেছে। তো একটি আশ্রয় বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে এমন নয়,
উভয় আশ্রয় বাক্য যদি, দুটি আশ্রয় বাক্য যদি সদর্থক হয়, দেখি আমরা। সকল মানুষ হয় মরণশীল, হয় মরণশীল, করিম হয় একজন মানুষ, সুতরাং করিম হয় মরণশীল। এরপরের নিয়ম দেখি আমরা। আশ্রয় বাক্য সদর্থক, সিদ্ধান্ত সদর্থক। এরপরের নিয়ম হচ্ছে দুটি আশ্রয় বাক্য বিশেষ হলে তার থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। যদি দুটি বিশেষ বাক্য দ্বারা আমরা ন্যায়ানুমান গঠন করি বা সহানুমান গঠন করি, তাহলে সেখান থেকে আমরা কোনো সিদ্ধান্ত পাই না। একটি আশ্রয় বাক্য যদি বিশেষ বাক্য হয়, তাহলে আমরা সেখানে সিদ্ধান্ত পাবো বিশেষ যুক্তি বাক্য। দুটি আশ্রয় বাক্যই যদি বিশেষ বাক্য হয়, তাহলে আমরা কোনো সিদ্ধান্ত পাবো না। আর যদি একটি আশ্রয় বাক্য বিশেষ হয়, তাহলে আমরা সিদ্ধান্ত পাবো, সেটা পাবো বিশেষ যুক্তি বাক্য। প্রধান আশ্রয় বাক্য বিশেষ এবং অপ্রধান আশ্রয় বাক্য নৈর্থক হলে সিদ্ধান্ত পাওয়া যাবে। যদি প্রধান আশ্রয় বাক্য বিশেষ যুক্তি বাক্য হয় এবং অপ্রধান আশ্রয় বাক্য নৈর্থক হয়, তবে আমরা কোনো সিদ্ধান্ত পাবো না। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।